13টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আউটসোর্সিং, মাস্টার রোল, দৈনিক মজুরি ভিত্তিক, চুক্তিভিত্তিক সহ সকল অস্থায়ী কর্মচারীদের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে যে সকল ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার ভাইরা উপস্থিত হয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে এসেছেন বা উপস্থিত হয়েছেন, তাদেরকে আমাদের আজকের আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে প্রেস লিস্ট পেয়েছেন, আমাদের দাবিনামার কাগজ পেয়েছেন। সেখানে আমরা আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আমি এখন সরাসরি কিছু বিষয় আপনাদেরকে অবগত করতে চাই। আপনারা জানেন পেট্রোবাংলা একটি স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের আওতাধীন 13টি প্রতিষ্ঠান। মূলত 13টি প্রতিষ্ঠানে এটি একটি গ্যাস সেক্টর এবং মধ্যপাড়া এবং বড়পুকুরের নামে আরো দুটি প্রতিষ্ঠান আমাদের সাথে সংযুক্ত, সর্বমোট 13টি প্রতিষ্ঠান। তো প্রতিটি প্রতিষ্ঠান কিন্তু আলাদা আলাদা সাংগঠনিক কাঠামোর দ্বারা পরিচালিত হয়ে থাকে। অর্থাৎ প্রতিটি কোম্পানির সূচনা লগ্ন থেকেই কিন্তু অস্থায়ী কর্মচারীরা স্থায়ী কর্মচারীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি কোম্পানির উন্নতিতে অবদান রেখে যাচ্ছে। প্রতিটি কোম্পানি আজকে যে অবস্থায় অবস্থান করছে, এর পিছনে যেমনি স্থায়ী কর্মকর্তা কর্মচারীর অবদান আছে, ঠিক সমানভাবে প্রতিটি কোম্পানিতে কর্মরত অস্থায়ী যে সকল কর্মচারী আছেন, অর্থাৎ আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক, মাস্টার রোল এবং চুক্তিভিত্তিক সহ অন্যান্য যে সকল অস্থায়ী কর্মচারী আছে, তাদের কিন্তু সমান অবদান আছে। আমরা আজকে এই স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ কিভাবে পেয়েছি? আপনারা ইতিমধ্যেই আপনাদের উপস্থাপনের কারণে সারা পৃথিবীতে আপনারা যেমনি ভাবে বিগত আওয়ামী লীগ এবং স্বৈর শাসকের আমলে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে শহীদ আবু সাঈদের রক্তের বিনিময়ে, মুগ্ধ ভাইয়ের রক্তের বিনিময়ে, সকল আত্মত্যাগকারী ভাইদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সংগত কারণে কিন্তু আমরা আজকে স্বাধীনভাবে মত প্রকাশ করার সাহসটুকু পাচ্ছি এবং আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু কুচক্রী মহল অথবা বিগত দিনে যারা আমাদেরকে দমানোর চেষ্টা করেছে, আমাদেরকে তারা শোষণ করেছে, আমাদেরকে যারা বিভিন্নভাবে জুলুম করেছে, তারা কিন্তু বিভিন্ন সেক্টরে এখনো বলবৎ রয়েছে। এটা বলার কারণ, আজকের সাংবাদিক সম্মেলন আমরা এখানে আয়োজন করেছি আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো উপস্থাপন করার জন্য। এখানে আমরা যেন না আসতে পারি, এই সাংবাদিক সম্মেলনটা যেন সফলভাবে আমরা আয়োজন না করতে পারি, আপনাদের মাধ্যমে আমরা যেন মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের অন্তর্বর্তীকালীন প্রত্যেকটা উপদেষ্টা এবং প্রতিটি সচিব মহোদয়ের কাছে আমরা আমাদের দাবিটি যৌক্তিকভাবে উপস্থাপন না করতে পারি, তার জন্য কিন্তু আমাদেরকে বাধা সৃষ্টি করা হয়েছে। যারা বাধা সৃষ্টি করেছেন, আজকের এই জাতির বিবেক সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদেরকে পরিষ্কার মেসেজ দিতে চাই। আপনারা যদি বিগত 5ই আগস্টের আগের সরকারের উত্তরসূরি হয়ে থাকেন, আপনারা যদি বিগত আওয়ামী লীগ সরকারের স্বৈর শাসকের দোষর হয়ে থাকেন, তাহলে আপনারা সাবধান হয়ে যান। কারণ 5ই আগস্ট আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেদিন থেকে আমরা পরাধীনতার গ্লানি থেকে আমরা মুক্ত হয়েছি। অতএব আপনাদের ব্যক্তি চক্ষুকে আমরা কিন্তু আর ভয় পাই না। আমাদের ব্যক্তিক আন্দোলন থেকে আপনারা কোনোভাবে আমাদেরকে আর দূরে রাখতে পারবেন না। অতএব আপনারা যে সকল কর্মকর্তা অর্থাৎ যারা আমাদের দূরে রাখতে চান, আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখতে চান, তাদের প্রতি বিনয় সহিত অনুরোধ করবো, আপনারা আমাদের প্রতি সদয় হবেন এবং আমাদের প্রতি আপনাদের মানবিকতা দেখাবেন। আমি মূল আলোচনায় আসতে চাই। আমরা চাই
কালো আইনটি করা হয়েছে, যে আইনের কারণে বাংলাদেশের প্রতিটি সেক্টরে আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক, মাস্টার এবং চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে পরাধীনতার শৃঙ্খল করানো হয়েছে। অনতি বিলম্বে এই কালো আইন অর্থাৎ আউটসোর্সিং নীতিমালা 2018 বাতিল করে স্ব প্রতিষ্ঠানে সকল অস্থায়ী কর্মচারীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বয়স শিথিল করে স্ব কোম্পানির সাংগঠনিক কাঠামোভুক্ত করে আমাদেরকে নিয়োগ প্রদান করতে হবে, অর্থাৎ আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, স্থায়ীকরণ আর আবশ্যকরণ এই দুই জিনিসের মধ্যে কিন্তু বিস্তর তফাৎ রয়েছে। আমরা যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করি, আমাদেরকে যদি স্ব প্রতিষ্ঠান স্থায়ীকরণ করে, তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে একটি টাকাও অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে না। আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের সকল উপদেষ্টা মহোদয় সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি, আমরা সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অর্থাৎ পেট্রো বাংলার আওতাধীন সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলছি, আমরা যে সকল কোম্পানিতে কর্মরত আছি সে সকল কোম্পানি কিন্তু আজকে যে অবস্থাতে সে অবস্থায় ছিল না। সে সকল কোম্পানি কিন্তু অনেক ছোট ছিল, সে সকল কোম্পানির আর্থিক অবস্থা কিন্তু অনেক নাজুক ছিল। আজকে প্রতিটি কোম্পানিতে শত শত কোটি টাকা তারা কিন্তু অলস মানি হিসেবে অর্থাৎ কোম্পানির টাকা কিন্তু অলসভাবে পড়ে আছে, অর্থাৎ এফডিআর করে তারা রেখেছে। এই টাকাতে কোম্পানির উন্নতিতে প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীর যেভাবে অবদান রয়েছে, স্থায়ী কর্মকর্তা কর্মচারী, তেমনি ভাবে আমাদের অস্থায়ী যে সকল কর্মচারী অর্থাৎ মাস্টার রোল, আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক, চুক্তিভিত্তিক প্রতিটি কর্মকর্তা কর্মচারীর অবদানের প্রেক্ষিতে কিন্তু আজকের প্রতিটি কোম্পানি আপনার আজকের এই অবস্থানে তারা এসেছে। 5ই আগস্টের পর নতুন স্বাধীনতা আমরা যখন পেয়েছি, 8ই আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। আপনারা ইতিমধ্যে আমাদেরকে অবগত করেছেন, অর্থাৎ আপনাদের মাধ্যমে আমরা জানার সৌভাগ্য আমাদের হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের সকল উপদেষ্টাগণ মিলে একটা প্রতিশ্রুতি কিন্তু ওনারা দিয়েছেন, সারা বাংলাদেশের প্রত্যেকটা দপ্তর অধিদপ্তর প্রত্যেকটা অফিস থেকে সকল প্রকার বৈষম্য ওনারা দূর করবেন। আমরা আজকে আপনাদের মাধ্যমে সরকারের সকলকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আমরা চরম বৈষম্যের মধ্যে আছি, আমরা চরম বৈষম্যের শিকার। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের বেতন সর্বশেষ 2016 সালে বৃদ্ধি পেয়েছে। 2016 সালে আমি একজন আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী আমি একজন 5তম গ্রেডের কর্মচারী। আমার বেতন সর্বসাকুল্যে 16,130 টাকা। এই 16,130 টাকা বেতন সর্বশেষ 2016 সালে কিন্তু আমাকে প্রদান করা হয়েছিল। আজকে 2024 সাল, সেই 16,130 টাকা থেকে একটি টাকাও কিন্তু আমার বেতন মানে বৃদ্ধি হয়নি। আমাকে অন্য কোনো সুযোগ সুবিধা আমাকে দেওয়া হয়নি। উপরন্তু যে আমার পোস্টে অর্থাৎ আমি যেরকম একজন পিয়ন অনুরূপভাবে একটি প্রতিষ্ঠানের পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী যে একজন পিয়ন আছে, সেই পিয়ন প্রতি বছর কি কি সুযোগ সুবিধা পায় আমি একটু আপনাদের মাধ্যমে জানাতে চাই। একজন স্থায়ী কর্মচারী অর্থাৎ আমি একজন পিয়ন দিয়ে উদাহরণ দিতে চাই। একজন স্থায়ী পিয়ন প্রথমে উনি কোম্পানির যে লভ্যাংশ থাকে সেই লভ্যাংশ থেকে প্রতিটি স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের মধ্যে লভ্যাংশের 5% টাকা বন্টন করা হয়। সেখানে কোম্পানির একজন ব্যবস্থাপনা পরিচালক মহোদয় যে টাকা পেয়ে থাকেন, কোম্পানির সাধারণ একজন পিয়ন যে থাকেন ওই পিয়নও সমপর্যায়ের টাকা পেয়ে থাকে। অর্থাৎ যদি আমাদের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় 5 লাখ টাকা পেয়ে থাকে, ওই পিয়নও 5 লাখ টাকা পান। পক্ষান্তরে একজন অস্থায়ী কর্মচারী যে থাকে তাকে কিন্তু একটি টাকা প্রদান করা হয় না। কেন প্রদান করা হয় না? আমি আপনাদের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন ছেড়ে দিলাম। কারণ ওই লভ্যাংশ যে ক্রিয়েট হয়েছে, ওই লভ্যাংশ আজকে তারা বন্টন করছে, সেই লভ্যাংশের পিছনে
অতএব এটা আমাদের জন্য চরম একটা বৈষম্য। নাম্বার 2, প্রত্যেকটা স্থায়ী কর্মকর্তা কর্মচারী সরকারের যে নির্দিষ্ট বেতন স্কেল আছে, নির্দিষ্ট বেতন স্কেলে কিন্তু তারা বেতন পেয়ে থাকে। পক্ষান্তরে একজন অস্থায়ী কর্মচারী সেই 2000 সালের পর থেকে তার কিন্তু 1 টাকা বেতন বা অন্য সুযোগ সুবিধা বৃদ্ধি হয়নি। এটা একটা চরম বৈষম্য। একই কর্মচারী 2016 সালে যে টাকা বেতন পাবেন সেই কর্মচারী 2024 সালে এসে একই রকম বেতন পাবেন। এইটা কোন ধরনের নিয়ম? এটা কোন ধরনের বাংলাদেশ? এটা কোন ধরনের নীতিমালা? যে নীতিমালার কারণে আমরা 2016 সালে যে বেতন পাচ্ছি 2024 সালে একই বেতন পাচ্ছি। অতএব এই 2018 সালের যে নীতিমালা, আলোচিত নীতিমালা, অনতিবিলম্বে এই নীতিমালাকে আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা বাতিল করতে হবে, এই দাবি জানাচ্ছি। নাম্বার 3, আমাদের ভাই বলে গেছেন আমরা মুসলমান বা অন্যান্য যে সকল জাতি বাংলাদেশে আছি প্রত্যেকটা মানুষেরই কিন্তু ঈদ, পূজা এই বিষয়গুলো আমাদের জন্য একটা বিশেষ দিন। যখন ঈদ আসে আমার সন্তান, আমার বৃদ্ধ বাবা মা, আমার পরিবারের যারা সদস্য থাকেন তারা কিন্তু আমার দিকে তাকিয়ে থাকেন, কারণ তারা জানেন আমি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, একটি ভালো প্রতিষ্ঠানে আমি চাকরি করি। আমি 2 টাকা বোনাস পাবো, সেই বোনাস দিয়ে আমার বৃদ্ধ বাবা মাকে একটি কাপড় কিনে দিব, আমার সন্তান একটি নতুন জামা পাবে। কিন্তু অত্যন্ত কষ্টের বিষয় হলো সত্য কথা যে আমাদেরকে এই দুটো ঈদেও 1 টাকা মতো বোনাস প্রদান করা হয় না। আমি আপনাদের মাধ্যমে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ প্রত্যেকটা উপদেষ্টার কাছে আমি এই প্রশ্ন ছুড়ে দিতে চাই, এটা কেমন বাংলাদেশ? এই বাংলাদেশ আমরা চাই না। চাই না বলেই আজকে 5 আগস্ট আপনারা যে স্বাধীন বাংলাদেশ আমাদের উপহার দিয়েছেন সেখানে কিন্তু আমাদের অনেক আউটসোর্সিং কর্মচারী, অনেক দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী, অনেক মাস্টার ভিত্তিক কর্মচারী তারা কিন্তু সেই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে তারা কিন্তু অংশগ্রহণ করেছিলেন। অনেক ভাইরা আছেন যারা কিন্তু শাসক গোষ্ঠীর বুলেটের আঘাতে আমাদের অনেক ভাই কিন্তু আহত হয়েছে, তারা এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছে। তাহলে আপনারা যেহেতু আপনাদের নেতৃত্বে একটি নতুন স্বাধীন বাংলাদেশ আমাদের উপহার দিচ্ছে, আমরা বিশ্বাস করি আপনাদের হাত ধরে আপনাদের একটি সিদ্ধান্তের মধ্যে আমরা এই কালো আইন অর্থাৎ ঠিকাদার নামক যে দাস প্রথা, এই দাস প্রথা থেকে আমাদেরকে মুক্তি দিবেন। এই কালো আইন আউটসোর্সিং নীতিমালা আপনারা অনতিবিলম্বে বাতিল করবেন এবং আমাদের সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে যেখানে আউটসোর্সিং কর্মচারী, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী এবং অন্যান্য কর্মচারীরা আছেন তাদেরকে একটা সম্মানজনক অবস্থায় আপনারা দিবেন, অর্থাৎ আমাদের চাকরি আপনারা রাজস্ব করার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করবেন। আপনাদের কাছে আমাদের দাবি, আপনারা যদি আমাদেরকে একটি জায়গায় পৌঁছে দিয়ে যান, আমাদের পরিবার সহ বিগত দিনে যেভাবে ভালোবাসার জন্য মানুষ আপনাদেরকে ভালোবেসেছে, আগামী দিনে আমরা যতদিন বাঁচবো আমাদের পরিবারের যে সকল সদস্য তারা যতদিন বাঁচবে আপনাদের জন্য দুহাত তুলে আপনারা দোয়া করবে। আমি আরো কিছু বিষয় বলতে চাই। সাধারণ যে সকল কর্মচারী আছেন অর্থাৎ পিয়ন থেকে শুরু করে প্রতিটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের একদম টপ টু বটম যারা আছে তারা কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকেন আমি এক কথায় বলতে চাই। সরকারি গ্রেডে বেতন পান, প্রফিট বোনাস পান, উৎসব বোনাস পান, চিত্ত বিনোদন অর্থাৎ চিত্ত বিনোদনের নামে 7 দিন ছুটি নেন এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার যাবেন বা অন্য জায়গায় ঘুরতে যাবেন, সেই জন্যই কিন্তু তাদের 1 বেসিক সমান টাকা প্রদান করা হয়। অর্থাৎ যে গ্রেডে আছে তাকে সেই অনুযায়ী 1 বেসিক সমান টাকা প্রদান করা হয়। পক্ষান্তরে আমরা কি আমাদের কোনো বোনাসই আমরা পাই না, কোনো সুযোগ সুবিধা আমরা পাই না। ওনারা কি পেয়ে থাকেন? ইনসেন্টিভ বোনাস পেয়ে থাকেন, পোশাক ভাতা পেয়ে থাকেন, সন্তানদের জন্য চিকিৎসা ভাতা পেয়ে থাকেন, বৈশাখী ভাতা পেয়ে থাকেন, ওনাদের প্রত্যেক বছর ইনক্রিমেন্ট হয়, ওনাদের সকল সুযোগ সকল ছুটির ব্যবস্থা আছে। পক্ষান্তরে আমরা কি পাই? আমাদের যদি একজন মহিলা, আমাদের একজন মা যদি হতে চান কোনো মহিলা, তাকে 10 বার চিন্তা করে হয়, 10 বার চিন্তা করতে হয় যে আমি আসলে সন্তান নিব কি নিব না। কারণ অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যদি সে সন্তান নেয় তাহলে তিনি মিনিমাম 6 মাস ছুটির ব্যবস্থা করতে হবে, ছুটি নিতে হবে। এই 6 মাস ছুটি যদি উনি নিতে হয় তাহলে নিশ্চিতভাবে তাকে চাকরিটা হারাতে হবে, কারণ আমাদের জন্য কোনো মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা নাই। এইটা কোন বাংলাদেশ যে দেশে একজন মহিলা সন্তান ধারণ
এটা কোন ধরনের নীতিমালা এবং অনতি বিলম্বে এই নীতিমালা বাতিল করতে হবে। আমাদেরকে স্ব প্রতিষ্ঠানে আমাদের স্থায়ীকরণ করতে হবে। অবাক করার বিষয়, অবাকের বিষয়, অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে একজন মহিলা গর্ভধারণের জন্য ছুটি নিয়েছে, 1 মাস পরে বা 2 মাস পরে অফিসে এসেছে, তাকে বলা হচ্ছে আপনার চাকরি নাই, আপনি চলে যান। সে কিন্তু চাকরি থেকে চলে গেছে। অতএব আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, চাকরির চিন্তা করলে সন্তানকে কোরবানি দিতে হয়, আর যদি সন্তানকে নিতে চায় তাহলে কিন্তু চাকরি তাকে কোরবানি দিতে হয়। এটা কেমন বাংলাদেশ? অতএব সর্বোপরি আপনাদের কাছে আপনার জাতির বিবেক আপনারা যেভাবে উপস্থাপন করবে, এই জাতি ঠিক তেমনি ভাবে জানবে। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো আপনারা আপনাদের উপস্থাপনের মাধ্যমে, আপনাদের লেখনীর মাধ্যমে, আপনারা বিভিন্ন পর্যায়ে সরকারের বিভিন্ন জায়গায় আপনারা কাজ করেন, সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ প্রত্যেকটা উপদেষ্টা সহ যারা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আছে, প্রত্যেকজনের কাছে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো, আমাদের সারা বাংলাদেশের এই অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত প্রতিটি অস্থায়ী কর্মচারীদের পক্ষ থেকে আপনাদের কাছে বিনয় অনুরোধ করবো, আমাদের দাবিগুলো আপনারা বিনয়ের সহিত সরকারের প্রধান উপদেষ্টা, প্রত্যেকটা উপদেষ্টা এবং সরকারের বিভিন্ন নীতি নির্ধারকদের কাছে আপনারা উপস্থাপন করবেন, যেন একটি সিদ্ধান্ত তারা নেন অনতি বিলম্বে, যে সেই সিদ্ধান্তের ফলে যেন আমরা আমাদের এই অবহেলিত, লাঞ্ছনা, বঞ্চনা, অসম্মান এই জায়গা থেকে আমরা মুক্তি পেয়ে আমরা সম্মানজনক জীবন যাপন করতে পারি। এই জন্য আমাদের আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এক দফা দাবি আমরা পেশ করছি, অনতিবিলম্বে আমাদেরকে এই আবর্তন নীতিমালা 2018 বাতিল করে স্ব প্রতিষ্ঠানে আমাদের চাকরিকে স্থায়ীকরণ করতে হবে, বয়স শিথিল করে। এটার জন্য গত 2 তারিখে আমরা আমাদের পেট্রোবাংলার মাননীয় চেয়ারম্যান মহোদয়কে অ্যাড্রেস করে আমরা একটি স্মারকলিপি প্রদান করেছি। সেখানে আমরা আমাদের দাবি দেওয়ার কথাগুলো উল্লেখ করেছি, আমাদের লাঞ্ছনা বঞ্চনার কথাগুলো উল্লেখ করেছি। আমরা যতটুকু জানি এই স্মারকলিপিটি এখন মন্ত্রণালয়ে আছে। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিনয়ের সহিত আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আগামী 5 তারিখের মধ্যে আপনারা এই স্মারকলিপিটিতে যে সকল আবেদন আমরা করেছি, যে সকল যুক্তি উপস্থাপন করেছি, আমাদের সেই স্মারকলিপিটির আবেদনগুলো আপনারা যথাযথভাবে বিবেচনাপূর্বক আমাদের সাথে আলোচনা করে একটি যৌক্তিক সমাধানে আপনারা পৌঁছানোর জন্য একটু উদ্যোগ গ্রহণ করবেন। আর যদি 5 তারিখের মধ্যে আমাদের ব্যাপারে কোন রকম উদ্যোগ আপনারা গ্রহণ না করেন, আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য আপনারা কোনো উদ্যোগ গ্রহণ না করেন এবং আমাদের উপর যদি নতুন করে কোনো অন্যায় অত্যাচার করার মতো আপনারা মনোনিবেশ করে থাকেন, তাহলে আমরা আগামী 5 তারিখের পরে আমরা পেট্রোবাংলার আওতাধীন প্রতিটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল অস্থায়ী কর্মচারীদেরকে নিয়ে আমরা আমাদের পরবর্তী অর্থাৎ দাবি আদায়ের জন্য আমরা আমাদের পরবর্তী কার্যক্রম আমরা ঘোষণা করব। আমরা চাই না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা রাস্তায় নামলে নাকি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আমরা সরকারের সহায়ক শক্তি, আমরা এই সরকারের উপর আমাদের শতভাগ বিশ্বাস আছে, শতভাগ আস্থা আছে। আমরা বিশ্বাস করি এই সরকারের আমলেই কেবল আমাদের জন্য যদি কিছু করে এই সরকারই করবে। অর্থাৎ আমরা চাই না রাস্তায় নেমে আন্দোলন করে এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। আমরা চাই না পেট্রোবাংলার সামনে অবস্থান করে পেট্রোবাংলার মধ্যে একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠানকে বিতর্কিত করার জন্য। কিন্তু যদি আমাদের এই আবেদনটি যৌক্তিকভাবে আপনারা না নেন, আমাদের দাবি যদি আপনারা না মানেন, আমাদের সাথে যদি আলোচনায় আপনারা না বসেন, তাহলে আমাদের রাস্তায় নেমে আন্দোলন করা ছাড়া আমাদের কাছে বিকল্প কোনো পথ খোলা থাকবে না। অতএব আপনাদের প্রতি বিনীত অনুরোধ, যে সকল সাংবাদিক ভাইরা আজকে এখানে এসেছিলেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আজকে যে সকল দুঃখ দুর্দশাগুলো আপনারা শুনলেন, আপনাদের সামনে বললাম, আপনারা আপনাদের সকলের জায়গা থেকে সরকারের নিকট এবং সরকারের যে সকল সংস্থা আছে, যে সকল নীতি নির্ধারক আছে, তাদের কাছে আমাদের দাবি পৌঁছে দিবেন এবং আমরা আশা করছি আপনাদের মাধ্যমে আমরা একটি আমাদের দাবিগুলো উপস্থাপন করতে পেরেছি এবং এই দাবিগুলো আমাদের কাছে পৌঁছাবে এবং অনতিবিলম্বে আমাদের সাথে ওনারা একটা আলোচনায় বলবেন এবং আমাদেরকে নিয়ে আলোচনা করে একটি যৌক্তিক সমাধান আমরা বলতে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্নের উত্তর করবো।
আসসালামু আলাইকুম।